অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। সবাই দেখতে পাচ্ছেন? স্যার ক্লাস জি স্যার। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ কোন কোন অধ্যায় করতে হয় প্রথমে এটা লিখে নেন। 1 2 3 4 5, প্রথম 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে সময় থাকলে 6 অথবা 7, যে যেটা সুবিধা মনে করে এক্সট্রা হিসেবে দেখতে পারবে। স্যার একটু আরেকবার বলবেন। 1 2 3 4 5, একটা অধ্যায় বাদ না, প্রথম 5টাই। স্যার 6 7 তো করাইছিলেন। হ্যাঁ করাইছি তো, কিন্তু এখন আমরা পরীক্ষার জন্য প্রথম 5টাকে রিভিশন দিয়ে নিই, সময় থাকলে আবার 6 7 রিভিশন দিব। ও আচ্ছা স্যার। তাহলে আজকে হবে আমাদের প্রথম স্যার রিভিশন ইম্পর্টেন্টগুলো দেখে করাইন। 1 নম্বর বেশি অধ্যায়, বানালে ভুলে গেলি স্যার। হাইলো মেথড, রিগ্রেশন মেথড, কন্ট্রিবিউশন, কুইক অ্যান্ড ডার্টি, প্রোডাকশন অ্যাক্টিভিটি। তো হাইলো এবং রিগ্রেশন এই দুইটা আমাদের ইম্পর্টেন্ট, আর লাস্টে 5 নম্বরটা। স্যার ক্লাসটা রেকর্ড হ্যাঁ রেকর্ড হয়েছে। হাইলো মেথড তো মনে আছে তাই না? এখন ইম্পর্টেন্ট অঙ্ক ওয়ালাইকুম। দেখাই। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে 3 নম্বর অঙ্কটা দেখেন। আশা কোম্পানি প্রডিউস ফুড আইটেম, তারা ফুড আইটেম তৈরি করে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 4 মাসের ইনফরমেশন দেওয়া হলো। জানুয়ারি মাসে 960 ইউনিট উৎপাদন করতে ব্যয় হয়েছিল 13,800 টাকা। ফেব্রুয়ারিতে 1230 ইউনিট উৎপাদন করতে 15,150 টাকা ব্যয় হয়েছিল। এরপরে মার্চে 1020 ইউনিট উৎপাদন করতে 14,100 টাকা ব্যয় হয়েছিল। এপ্রিলে 990 ইউনিট উৎপাদন করতে 13,950 এত টাকা ব্যয় হয়েছে। ক্যালকুলেট দ্য ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আন্ডার দ্য হাইলো মেথড। এখন ফিক্সড কস্ট বের করতে গেলে আগে ভেরিয়েবল কস্ট করতে হবে হাইলো মেথড অনুযায়ী। তো 1 নম্বর রিকোয়ারমেন্ট লেখেন ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট। হাইলো মেথড অনুযায়ী সূত্র, ভেরিয়েবল কস্টের সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড বাই হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। এই ডিস্ট্রিবিউশন থেকে হাই প্রোডাকশন হাই কস্ট বের করে নিতে হবে। হাই প্রোডাকশন হচ্ছে 1230 আর লো প্রোডাকশন হলো 960। হাই প্রোডাকশন অনুযায়ী হাই কস্ট আর লো প্রোডাকশন বরাবর লো কস্ট। হাই কস্ট হলো 15,150, লো কস্ট হলো 13,800। মানগুলো বসিয়ে দিলাম। হেয়ার থেকে মান সব সূত্রে পোস্টিং দেওয়ার পরে উপরের বিয়োগফল হয়েছে 1350, নিচেই 270, ভাগ করলে 5 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট ফিক্সড কস্ট। টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড কস্ট অবশিষ্ট থেকে যাবে। টোটাল কস্ট হাই লেভেল নাকি লো লেভেল যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে হাই লেভেল নিয়েছি 15,150। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট যখন দেখাবো পার ইউনিট ভেরিয়েবল কস্ট 5 টাকা। এখন হাই প্রোডাকশন ছিল 1230 ইউনিট, তার সাথে 5 টাকা গুণ করে পেলাম 6,150। 15,150 থেকে বাদ দেওয়ার পরে 9,000 টাকা থাকলো। এই 9,000 হলো আমাদের ফিক্সড কস্ট। শেষ। বি পার্টের অঙ্ক এটা, 2টা রিকোয়ারমেন্ট। 4 নম্বরে আসেন। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 15 সাল এবং 19 সাল দুইবার আসছিল। জাহাঙ্গীর ট্রান্সপোর্ট লিমিটেড অপারেট এ ফ্লিট অফ ডেলিভারি ট্রাক ইন ঢাকা। দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ইফ দ্য ট্রাক ইজ ড্রাইভেন 50,000 কিলোমিটার ডিউরিং এ ইয়ার, দ্য এভারেজ অপারেটিং কস্ট ইজ 10 টাকা পার কিলোমিটার। তাহলে টোটাল কস্ট কত হবে? এই 10 টাকার সাথে এই 50,000 গুণ করলে টোটাল কস্ট পেয়ে যাব। ইফ দ্য ট্রাক ইজ ড্রাইভেন অনলি 30,000 কিলোমিটার ডিউরিং এ ইয়ার, যদি ট্রাক 1 বছরে 30,000 কিলোমিটার চালায় তাহলে এভারেজ অপারেটিং কস্ট উইল বি 13 টাকা পার কিলোমিটার। প্রোডাকশন হাই হচ্ছে 50,000 কিলোমিটার আর লো প্রোডাকশন 30,000 কিলোমিটার। হাই কস্ট হবে 50,000-এর সাথে 10 টাকা গুণ করলে, আর লো কস্ট পাওয়া যাবে 30,000-এর সাথে
13 টাকা গুণ করলে বাস হাইলো অনুযায়ী ইউজিং দ্য হাইলো মেথড বলছে এস্টিমেটেড দ্য ভেরিয়েবল কস্ট, এস্টিমেটেড দ্য ফিক্সড কস্ট। উই নো দ্যাট, আমরা জানি ভেরিয়েবল কস্ট পার ইউনিট সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। হিয়ারে আমরা হাই কস্ট বের করে নিলাম, লো কস্ট বের করে নিলাম, হাই প্রোডাকশন লো প্রোডাকশন দেখানো হলো। এটা আসলো 5 টাকা 50 পয়সা পার কিলোমিটার ভেরিয়েবল কস্ট 5 টাকা 50 পয়সা। দ্বিতীয় প্রস্থ ফিক্সড কস্ট দেখাতে হবে। তাহলে ফিক্সড কস্টের সূত্র কি? টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিতে হবে। টোটাল কস্ট হাই লেভেল অথবা লো লেভেল যে কোনো একটা নিলেই হবে। আমি হাই লেভেলটা নিয়েছি এখানে 5 লক্ষ টাকা। তাহলে টোটাল কস্ট নিয়েছি হাই লেভেল 5 লক্ষ, টোটাল ভেরিয়েবল কস্ট হাই প্রোডাকশন 50,000 কিলোমিটার গুণন 5 টাকা 50 পয়সা, এতে আসে 2,75,000 টাকা। 5 লক্ষ থেকে বাদ দিলে 2,25,000 টাকা থাকে ফিক্সড কস্ট। যদি কেউ লো লেভেল নিয়ে শুরু করে তাও একই উত্তর আসবে, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট হলো দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট। এক্সপ্রেস দ্য ভেরিয়েবল অ্যান্ড দ্য ফিক্সড কস্ট ইন দ্য ফর্ম অফ a প্লাস bx, y ইকুয়াল a প্লাস bx এই ফর্মে দেখাতে হবে। তাহলে ফর্মুলা হলো y ইকুয়াল a প্লাস bx, a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট, x হলো প্রোডাকশন ইউনিট। এই অঙ্ক আমরা ফিক্সড কস্ট পেয়েছি 2,25,000, ভেরিয়েবল কস্ট 5 টাকা 50 পয়সা, আর x তো প্রোডাকশন ইউনিট দেওয়াই আছে। এই মানগুলো বসালাম, অ্যান্সার হয়ে গেল y সমান সমান 2,25,000 প্লাস 5.50x, অ্যান্সার শেষ। এরপর আরেকটা প্রশ্ন করতে পারতো যে টার্গেট কস্ট দেখাও। যদি কোনো একটা পার্টিকুলার মাসে 40,000 কিলোমিটার, কোনো একটা পার্টিকুলার ইয়ারে আর কি, যদি 1 বছরে 40,000 কিলোমিটার চালাই তাহলে টোটাল কস্ট কত হবে? তখন এই ফর্মুলায় x এর মান 40,000 লিখে 5 টাকা 50 পয়সা দিয়ে গুণ করব 40,000 এর সাথে, তারপরে যোগ করব 2,25,000 এর সাথে, টোটাল কস্ট চলে আসবে। এটাকে বলা হবে টার্গেট কস্ট। যাক, তাহলে আমরা সবাই বুঝতে পারছি অঙ্ক? স্যার বলেন বলেন। স্যার এই যে ফিক্সড ওই জায়গায় যে 5 লাখ মাইনাস আবার হচ্ছে 50,000 টাকা, ওইখানে কি 50,000 টাকাই থাকবে? না, 50,000ই থাকবে না। এখানে যখন আমরা একটা কস্ট নিব তখন যে কোনো একটা লেভেল নিচ্ছি, আমি নিচ্ছি কত 5 লাখ। যদি 5 লাখ নিই, এটা তো হাই লেভেল, তো হাই প্রোডাকশন কত 50,000, তাই ওইটা নিয়েছি। আমি যদি এখানে 3,90,000 টাকা নিতাম লো লেভেল, তাহলে অবশ্যই আমাদের ব্র্যাকেটের মধ্যে 30,000 এর সাথে গুণ করতে হতো, তখন আর 50,000 চলতো না, বুঝলেন? জি স্যার। আচ্ছা, 5 নম্বর অঙ্কে আসেন এবিসি কোম্পানি অপারেট এ ফ্লিট অফ ট্রাক ড্রাইভার। সেম অঙ্ক, কিন্তু পারবে না এরকম অঙ্ক আসলে? ট্র্যাকের অঙ্ক আসলে পারবে? আচ্ছা স্যার, ভেরিয়েবল কস্টের মধ্যে 50,000 গুণ 5.550 লেখা কেন স্যার? ওই যে 5 টাকা পার ইউনিট, এখানে লেখা রয়েছে যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 5 টাকা 50 পয়সা, এই জন্য গুণ করা হয়েছে। এই কারণ আমাদের টোটাল ভেরিয়েবল, হ্যাঁ টোটাল ভেরিয়েবল বের করতে হবে, টোটাল ভেরিয়েবল বের করতে। তাহলে আমরা দেখলাম যে প্রোডাকশন ফুড আইটেম একটা দেখলাম, ট্রাক ড্রাইভারের ট্র্যাকের অঙ্ক দেখলাম। এবার আসেন মেশিন আওয়ার মেইনটেনেন্স কস্ট, এটা একটা অঙ্ক। স্যার এই অধ্যায় থেকে অঙ্ক আসবে স্যার? এই অধ্যায় অঙ্ক সহজ আছে স্যার? এই অঙ্ক তো সহজ অঙ্ক। হ্যাঁ, তারপরে আছে কি হসপিটালের অঙ্ক, এসব মনে আছে হসপিটালের অঙ্কটা এগুলো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, শুধু একটা মেইনটেনেন্সের একটা 6 নম্বর অঙ্ক এখানে দেখাচ্ছি। 6 নম্বরটা দেখেন, এখন বলছে এপ্রিল মাস আর জুলাই মাস। এপ্রিল মাসে 70,000 কিলোমিটার, না 70,000 মেশিন আওয়ার, তাতে আমাদের ব্যয় হয়েছিল 1,98,000 টাকা। আর জুলাই মাসে মেশিন চলেছিল 1 লক্ষ আওয়ার্স, তাতে ব্যয় হয়েছিল 2,66,000। Assuming that the total overhead cost above consist of unit, the supervisory salary and maintenance, break down to this cost at 70,000 level, 1 লক্ষ মেশিন আওয়ার লেভেল। ব্রেকডাউন ভেঙে ফেলানো হয়েছে
যে এই 70,000 লেভেলে যে ব্যয় ছিল 1,98,000, এটার মধ্যে ইউটিলিটি ব্র্যাকেট লেখা আছে ভেরিয়েবল 49,000 টাকা, আর সুপারভাইজার স্যালারি ব্র্যাকেটে লেখা আছে ফিক্সড 24,000 টাকা, আর মেনটেনেন্স ব্র্যাকেটে লেখা আছে মিক্সড 1,25,000 টাকা। সব মিলাই 1,98,000 টাকা ডিভাইডেড করা আছে, 3 ক্যাটাগরি খরচ দেওয়া আছে। 1 লক্ষ লেভেলে ব্যয় হয়েছিল 2,66,000 টাকা। সেখানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং মিক্সড কস্ট আলাদা করে দেওয়া আছে। মিক্সড কস্টের মধ্যে কি কি থাকে? ভেরিয়েবল আর ফিক্সড দুটো মিলে হয় মিক্সড। উপরে দুইটা ভেরিয়েবল আর ফিক্সড তো সেপারেট করাই আছে, ওটা নিয়ে আর আমাদের সমস্যা নেই। আমাদের প্রশ্ন হলো মেনটেনেন্সের ভিতরে কতটুকু ভেরিয়েবল আছে। ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেটেড দ্য কস্ট ফর্মুলা ফর মেনটেনেন্স। এই মেনটেনেন্সের ভিতরে ভেরিয়েবল এবং ফিক্সড সেপারেট করে দেখাও এবং সেটা আবার কস্ট ফর্মুলায় উপস্থাপন করো, এই কথা বলা হলো। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট বের করব। তাহলে ভেরিয়েবল কস্ট হবে হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন। এতে ভেরিয়েবল কস্ট আসছে মেনটেনেন্সের ভিতরে 1.56667। সো টোটাল ফিক্সড কস্ট হবে, টোটাল কস্ট 1,25,000 মাইনাস টোটাল ভেরিয়েবল বাদ দেওয়ার পরে 15,333। কস্ট ফর্মুলা স্যার 47,000 টাকা 30,000 টাকা এখানে কোথা থেকে আসলো? এই উপরে এটা বিয়োগ করলাম, 1,72,000 থেকে 1,25,000 বাদ দিলে 47,000 আসবে। 1 লক্ষ থেকে 70,000 মাইনাস করলে 30,000 থাকবে, এরপরে ভাগ করলে ভেরিয়েবল কস্ট পাওয়া যাবে। স্যার একটা প্রশ্ন আছে। বলেন স্যার এখানে মেইনটেনেন্স মিক্স বলে আবার নিচে বলছে যে মেইনটেনেন্সের উপর করার জন্য। এখানে যদি মেইনটেনেন্সে মিক্স না থাকি মানে মডিফাই করে এরকম দেয় যে ইউটিলিটিস এটা মিক্স, মেইনটেনেন্স ভেরিয়েবল। আবার এখানে যদি এটার মধ্যে ইউটিলিটিসটা করতে বলে তাহলে আমরা তখন এইভাবে তো করব না। হ্যাঁ, এক কথায় প্রশ্ন হচ্ছে মেইনটেনেন্সের জায়গায় যদি ইউটিলিটি লেখা থাকতো মিক্সড, যেখানে মিক্স থাকবে সেইটাই আমাদের দেখাতে হবে আর সেইটাই দেখাতে বলা হবে, এটাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট বের করে নিয়ে কস্ট ফর্মুলা উপস্থাপন করলাম, বাস অঙ্ক হয়ে গেল। আসলে আমাদের এটা তো কস্ট এস্টিমেশন, এই যে কস্টগুলো সেপারেশন করে করে দেখাতে হবে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড, এইগুলো জানার জন্য আর কি কেস। এখন এই পর্যন্ত আমাদের এই স্যার এখানে আমরা শুধু মিক্সের উপরে ভিত্তি করে হাই কস্ট আর লো কস্ট বের করছি না স্যার? হাই কস্ট লো কস্ট দেয়াই ছিল, মানে স্যার ওই যে মেইনটেনেন্স এর মিক্সটার এখানে মাইনাস করে করছি না স্যার? হ্যাঁ, আমি যখন ক্লাস নেব, যখন কথা বলবো, ওই কথাটা থামানোর জন্য চেষ্টা করবেন না। আমার কথা শেষ হয়ে যাক, তারপরে কথা বলবেন। আমি তো একটা লাইনে রয়েছি, এখন তো বোঝাচ্ছিলাম কথাটা। যাক, পণ্ডিতরা সব পারবে, এইগুলো পারবেন। এই বেডের অঙ্ক টঙ্ক পারবে, হসপিটাল অঙ্ক যে অঙ্কগুলো একই রকম স্যার দুই একটা করে দেখায় দেন। হ্যাঁ, সবে। হ্যাঁ, ডেল্টা কোম্পানি প্রডিউস দ্য টয় আইটেম খেলনা আইটেম উৎপাদন করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই খেলনা উৎপাদন করেছে। এখন প্রোডাকশন আইটেম, হাই প্রোডাকশন লো প্রোডাকশন দেওয়া আছে। হাই প্রোডাকশন বরাবর হাই কস্ট, লো প্রোডাকশন বরাবর লো কস্ট। এখান থেকে ভেরিয়েবল কস্ট বের হবে আর ফিক্সড কস্ট বের করতে হবে, তারপরে কস্ট ফর্মুলায় উপস্থাপন করতে হবে। তো হাই কস্ট লো কস্ট আমরা তুলনা করে পেয়েছি ভেরিয়েবল কস্ট 7 টাকা, আর টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দেওয়ার পরে ফিক্সড কস্ট পাওয়া গেছে 6,790 টাকা। তাহলে ফিক্সড কস্টের সূত্র কি ছিল? টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট, এই যে লো কস্ট হাই কস্ট আছে না, এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি প্রত্যেকটা অঙ্কে হাই কস্টটা ব্যবহার করেছি, আপনারা সেটা করতে পারেন। তাহলে 15,750 এটা হলো হাই কস্ট। তো হাই প্রোডাকশন 1280, তার সাথে ভেরিয়েবল কস্ট 7 টাকা গুণ করলে কত আসে? 8,960। 8,960 মাইনাস করার পরে 960 বাদ দেওয়ার পরে 6,790 টাকা ফিক্সড কস্ট। যদি কেউ লো লেভেল নিয়ে শুরু করে, লো প্রোডাকশন থেকে গুণ করে, তাও উত্তর একই আসবে, কারণ ফিক্সড কস্ট তো অলওয়েজ ফিক্সড থাকে, একই থাকে।
কস ফর্মুলা, এই তো কস ফর্মুলা। কস ফর্মুলা কি? a প্লাস bx, তাহলে y ইকুয়াল a প্লাস bx। a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট, আর x হলো প্রোডাকশন আইটেম। এরপরে এই ফরম্যাটে আর নেই, সব কমপ্লিট, ইম্পর্টেন্ট দেখানো হয়ে গেছে। তাহলে আমরা এক নম্বর ফরম্যাটে, এক নম্বর ফরম্যাটে আমরা কয়টা বেসিসের অঙ্ক পেয়েছি দেখেন? 4টা বেসিসের অঙ্ক পেয়েছি। প্রথমে প্রোডাকশন ফুড আইটেম, সেটা হাই লো অনুযায়ী করলাম। তারপরে ট্র্যাক ড্রাইভার, ট্র্যাক পরিচালনার যে ব্যয়গুলো হাই লো মেথড পেয়েছি। 3 নম্বরে পেয়েছি হসপিটালের অঙ্ক, 300 বেড 400 বেড। আর 4 নম্বর বেসিসে পেয়েছি এই মেইনটেনেন্স, মেশিন আওয়ার রেট, মেশিন আওয়ার যে কস্টগুলো। 4টা বেসিস ছিল এই 1 নম্বর ফরম্যাটের মধ্যে। 10 নম্বর অঙ্ক এটা। জি স্যার। 10 নম্বর থেকে ইম্পর্টেন্ট এই একই অঙ্ক তো, মেশিন আওয়ারই তো। মেশিন আওয়ার রেট আর 10 1100 মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ারের উপরে যে অঙ্কটা দেখাইছি ওই অনুযায়ী করবেন এইটা 10 নম্বরটা। রিগ্রেশনে আসেন, 2 নম্বর ফরম্যাট। রিগ্রেশনে আমাদের 6টা প্রশ্ন হয় এই ফরম্যাট থেকে, সর্বোচ্চ হতে পারে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট পার ইয়ার, কস্ট ফর্মুলা, টার্গেট কস্ট, এগুলো তো আমাদের হাইলো মেথডে ওই সাইডটা ছিল। এক্সট্রা হলো কোরিলেশন আর রিগ্রেশন, যে মানটা কোরিলেশন রিগ্রেশন এই দুইটা। প্রথম অঙ্ক হচ্ছে 2 নম্বরে চলে আসেন। 2 নম্বর অঙ্কটা 15 সালে আসছিল। কোম্পানি প্রডিউস প্ল্যানিং কি কি আছে দেখেন? উইকলি প্রোডাকশন, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড, ফোর্থ, ফিফথ, 6 উইক, 6 উইকে 6 সপ্তাহে ইনফরমেশন দেওয়া হলো। প্রোডাকশন ইউনিট 4, 3, 8, 6, 7, 2। এতে ব্যয় হয়েছে প্রথম সপ্তাহে 4 ইউনিট উৎপাদন করতে ব্যয় 18 টাকা, তারপরে 3 ইউনিট উৎপাদন করতে 17 টাকা, 8 ইউনিট উৎপাদন করতে 25 টাকা, 6 ইউনিটের জন্য ব্যয় 20 টাকা। ফিফথ উইকে 7 ইউনিটের জন্য 24 টাকা ব্যয় হয়েছিল। লাস্ট উইক 2 ইউনিটের জন্য 16 টাকা ব্যয় হয়েছে। প্রোডাকশন ইউনিট আর এই কস্ট দেওয়া হলো, এখানে দেওয়া হলো। এখন আমাদের ফর প্ল্যানিং পারপাস দ্য ম্যানেজমেন্ট উড লাইক টু নো দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট। আমাদের ভেরিয়েবল কস্ট কতটা পার ইউনিটে দেখাতে হবে, অ্যান্ড ফিক্সড কস্ট পার ইউনিট দেখাতে হবে। ফিক্সড কস্ট পার উইক, প্রতি সপ্তাহে ফিক্সড কস্ট কত এটা বের করতে হবে। কোন মেথডে? ইউজিং দ্য লিস্ট স্কোয়ার মেথড। এই রিগ্রেশনের 3টা নাম আছে, রিগ্রেশন মেথড, লিনিয়ার মেথড, লিস্ট স্কোয়ার মেথড। এই মেথড বললে প্রথমে একটা ছক তৈরি করতে হয়। ছয় কলাম বিশিষ্ট একটা ছক। প্রথমে উইকের সংখ্যাটা লিখলাম, এরপরে ইউনিটের পরিমাণ ওই প্রস্থ দেখে দেখে লিখলাম, কস্টগুলো দেখে দেখে লিখলাম। এই 3টা কলাম প্রস্থ দেওয়া ছিল। এই 3টে কলাম প্রথমে লিখবেন। লিখার পরে এভারেজ প্রোডাকশন, প্রোডাকশন ইউনিট, ইউনিটের যোগফল 30। কয় মাসে 30 ইউনিট? 6 মাসে। তাহলে এভারেজ প্রোডাকশন কত? 6 দিয়ে ভাগ করলাম, 5 30, 5। এভারেজ কস্ট টোটাল 6 সপ্তাহে মোট ব্যয় 120। 120কে 6 দ্বারা ভাগ করলে হবে অনলি 20 টাকা এভারেজ। এরপরে ভেরিয়েবল কস্ট পার, এখন পার ইউনিটে ভেরিয়েবল কস্ট আসি। ভেরিয়েবলের সূত্র হলো সামেশন ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই ডি পাবো কোথায়? এটা আমাদের বের করতে হবে। ডিএক্স বের করার সূত্র হলো এক্স মাইনাস এভারেজ প্রোডাকশন। এভারেজ প্রোডাকশন এখানে 5, তাহলে এক্স মাইনাস 5। এক্স এর মান তো এই লাইনে আসে, যেমন 4 থেকে 5 বাদ দিলে -1 থাকে, 3 থেকে 5 বাদ দিলে -2 থাকে, 8 থেকে 5 বাদ দিলে +3, 6 থেকে 5 বাদ দিলে +1, 7 থেকে 5 বাদ দিলে +2, আর 2 থেকে 5 বাদ দিলে -3। এরপরে ডি ওয়াই দরকার, তাহলে ওয়াই লাইন এই যে কস্ট রেখা, এটা আছে
কস্ট লাইন হলো ওয়াই, তাহলে ডি এই যে ওয়াই মাইনাস এভারেজ কস্ট, 18 থেকে 20 বাদ দেওয়া হলো, 17 থেকে 20 বাদ দেওয়া হলো, 25 থেকে 20 বাদ দিয়ে এই মানগুলো সব নির্ণয় করেছি। যেমন 18 থেকে 20 বাদ দিলে কিন্তু -2 হয়, 17 থেকে 20 বাদ দিলে কিন্তু -3 থাকে, 25 থেকে 20 বাদ দিলে +5 থাকে, 20 থেকে 20 বাদ দিলে 0, আর 24 থেকে 20 বাদ দিলে 4, 16 থেকে 20 বাদ দিলে -4। এগুলোকে আমরা স্কোয়ার করে দিতে পারবো। আমাদের এখন যা লাগবে সেগুলো নিলাম, ডিএক্স আর ডিওয়াই গুণফল, এই দুইটা কলাম গুণ করতে হবে। যেমন -1 আর -2 গুণ করলে +2, এরপরে -2 আর -3 গুণ করলে 3 × 2 = 6 +6, 3 × 5 = 15, 0 × 0, 4 × 2 = 8, 3 × 4 = 12। এখন এগুলো যোগ করা হলো, 43 পেয়ে গেছি। সামেশন ডিএক্স ডিওয়াই এর মান 43 আর ডিএক্স স্কোয়ার, ডিএক্স কে স্কোয়ার করলাম, যেমন 1 কে স্কোয়ার করলাম 1 থাকবে, তবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 2 কে স্কোয়ার করলে 4 হবে, 3 স্কোয়ার করলে 9 হবে, 1 কে স্কোয়ার করলে 1 হবে, 2 কে স্কোয়ার করলে 4 হবে, 9 কে স্কোয়ার করলে 3 কে স্কোয়ার করলে 9 হবে। এই সব মিলে 28 হয়েছে। 43 কে 28 দিয়ে ভাগ করা হয়েছে 1.536, অ্যান্সার হয়ে গেল 1.536। আর সবাই বুঝতে পারছে ভেরিয়েবল কস্ট কিভাবে বের করলাম? এটা হলো রিগ্রেশন মেথড, ঠিক এইভাবে বের করা লাগবে। এখানে কিন্তু উত্তর ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট সব সেম হবে, মেথডটা চেঞ্জ হবে। যখন মেথডের নাম বলা থাকবে ঠিক মেথডের নাম অনুযায়ী কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। এটা বলছে লিনিয়ার মেথড, তাই লিনিয়ার মেথড এভাবে করা লাগবে। এরপরে আসেন ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট তো আমরা হাইলো মেথডে দেখেছি, টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড কস্ট হয়ে যায়, কিন্তু লিস্ট স্কোয়ার মেথডে এভাবে বের করা যায় না। লিস্ট স্কোয়ার মেথডে সূত্রের মাধ্যমে ফিক্সড কস্ট দেখাতে হবে। সূত্রটা হলো y = a + bx ফর্মুলা। এখন y এর মানটা এখানে যে এভারেজ কস্ট দেওয়া আছে না, রিগ্রেশন মেথডে প্রথমে এই দুটো ওয়ার্কিং বাধ্যতামূলক করে নিতে হয়। এখানে যে মিক্সড কস্টের y দেওয়া আছে, y এর মান 20, এটা ইউজ করতে হবে, আর এর মান ফিক্সড, এটা বের হবে। b এর মান ভেরিয়েবল এই 1.536, আর x এর মান উপরে যে প্রোডাকশন এভারেজ প্রোডাকশন, এটা হলো x। ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 7.68। এখন প্লাস করা হলো, যোগ বিয়োগ করে দেখা গেছে কি এ সাইড চেঞ্জ করে যে a = এই 20 টাকা মাইনাস 7.68 বাদ দিলে থাকে 12.32। নিচে পড়ে গেছে এটা আর কি। স্যার কেউ জয়েন্টে যাচ্ছে? স্যার আমি নামে একটা একটু জয়েন করা দেন বলে প্লিজ করব। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। স্যার এখানে যে আমরা ওই এভারেজ প্রোডাকশন যেটা x লিখছেন, হ্যাঁ ওটা কি x বার হিসেবে দেখাইতে পারবো? এভারেজ প্রোডাকশন এই ওয়ার্কিং হিসেবে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে ওই ব্র্যাকেট লিখছেন না বড়াতের, জি, ওটাকে x বার হিসেবে লিখতে পারবো কিনা? ও আচ্ছা, এই যে এভারেজ প্রোডাকশন এখানে শুধু x লিখেছি, x বার লিখতে পারবেন কিনা? না, x বার লিখেন না, x বার নিলে একটু x বার লিখলে একটু ঝামেলা আছে, আবার তখন আবার এখানে x বার -5 দিতে হবে না, এন্ড y বার -5 দিতে হবে না। আসলে x -5 আমরা এভারেজ থেকে বিয়োগ করতেছি না, এভারেজ থেকে বিয়োগ করতেছি, তো ওই x বার তখন আবার এখানে x বার ইউজ করতে হবে না। যখন আপনি এখানে x বার দিবেন, x বারের মান কত? 5। এবার আমি যখন এখানে বলবো x ব্যবহার করতে, দেখেন bx, এই জায়গায় কিসের মান ব্যবহার করতেছি? এই x মানে ওই এভারেজ, তাহলে আবার এখানে x বার সূত্র তখন পরিবর্তন হয়ে যাবে না, x বার দেওয়া লেখা লাগবে না, y বার লেখা লাগবে না, এই যে y বার লেখা লাগবে না, নাহলে আমি এই 20 নিতে পারবেন না তখন। এই জন্য যেভাবে লিখেছি সেম এইভাবেই থাকবে। এখন আমরা জানি যে বার মানে গড, গড মানে x বার,
আর বার এগুলো দরকার নেই। 3 নম্বরে আসেন ইম্পর্টেন্ট অঙ্ক একটা, ওটা তো দেখলেন তাই না, এর মান বেড়ে গেল ফিক্সড কস্ট, তাহলে এবার কস্ট ফর্মুলা y = a + bx। এখন এর মান তো 12, এখানে আসছে 12 টাকা 32 পয়সা, বির মান 1.536 x, এই তো ফর্মুলা x এই পর্যন্ত শেষ। এরপর আরেকটা প্রশ্ন ছিল, ওটা পড়া হয়নি 3 নম্বরে, ওই যে 3 নম্বর রিকোয়ারমেন্ট, ইফ দ্য কোম্পানি প্রসেস দ্য 5 ইউনিট নেক্সট উইক, যদি কোম্পানি উৎপাদন করতে চায় পরবর্তী সপ্তাহে 5 ইউনিট, তাহলে টোটাল কস্ট কত? এই 5 ইউনিট হলো আমাদের x এর মান, ফর্মুলা বসালাম, সবার মান বসিয়ে দিলাম, এর মান বির মান, x এর মান 5। যদি পরবর্তী সপ্তাহে আমরা 5 ইউনিট উৎপাদন করতে চাই, তাহলে মোট ব্যয় হবে এই 7 টাকা 12 টাকা যোগ করে হলো 20 টাকা। 2 নম্বর ফরম্যাটে 3 নম্বর দেখেন প্রবলেম, এটা 2 বার আসছে এবছর, আবার ইম্পর্টেন্ট দিছি। প্রথমে একটা হোয়াট ইজ দ্য রিগ্রেশন, এটা থিওরি দেওয়া হয়েছিল। এখন থিওরিটা এবারে তো নাও দিতে পারি, থিওরিটা পড়ে নেবেন, আমাদের বইতে সুন্দর করে থিওরি লিখে দিছি। ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন দ্য সেল অ্যান্ড এক্সপেন্সেস। সেলস ধরে নেওয়া হলো, আপনারা ভাষা বলে দেন রিগ্রেশন মানে কি? রিগ্রেশন মানে নির্ভরণ, একটি চলক আরেকটি চলকের উপরে কতটুকু নির্ভরশীল, এটা হলো নির্ভরণ। আর কোরিলেশন মানে সম্পর্ক। এখন সেলস এবং এক্সপেন্সেস এর ভিতরে কতটুকু সম্পর্ক আছে, এটা আমাদের দেখা দিবে কোএফিসিয়েন্ট কোরিলেশন। দুইটা চলকের ভিতরে সম্পর্ক পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দেখেন এক্সপেন্স যত বাড়ছে বিক্রয় তত বাড়ছে, তাহলে সম্পর্ক ভালো। চাহিদা এবং যোগান, দেখা চাহিদা বাড়ছে যোগান কমে যাচ্ছে, তাহলে নেগেটিভ সম্পর্ক। চাহিদা বাড়লে যদি যোগান কমে যায়, তাহলে দাম বৃদ্ধি পাবে, প্রাইস বেড়ে যাবে। আর যখন সমান থাকবে তখন দেখবেন পজিটিভ থাকবে, সম্পর্ক ভালো। এক্সপেন্সও বেড়েছে, সেলও বেড়ে গেছে। দেখ কয়টা আইটেম আছে, 10টা আইটেম, এন এর মান 10। সেলস প্রথম চলক x ধরে নিলাম, এক্সপেন্স দ্বিতীয় চলক y ধরে নিলাম। দুইটা চলকের মধ্যে এখন সম্পর্ক দেখাবো। আগে সূত্রটা লিখতে হবে, কোরিলেশনের সূত্র আমরা জানি, ছোট হাতের আর সমান সমান একটা দাগ দিয়ে উপরে সামেশন xy মাইনাস সামেশন x ইন্টু সামেশন y ডিভাইডেড বাই n, হোল ডিভাইডেড বাই বড় দাগের নিচে রুট ওভারের মধ্যে দুইটা অপশন থাকবে, একটা x অপশন একটা y অপশন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখেন x অপশনে সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n, আবার y অপশনে সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই n। এখানে টোটাল মিলে 6টা অংশ আছে এই সূত্রে। এই 6টা অংশের মান আমাদের দরকার, তো এই বক্স থেকে নিয়ে আসবো, 6টা কলাম থেকে 6টা মান নিব। প্রথম কলাম থেকে n এর মান নিয়েছি, n এর মান 10, তারপরে সামেশন x এর যোগফল, এরপরে সামেশন y এর যোগফল। এবার আমাদের লাগবে x স্কয়ার y স্কয়ার, আরেকটা হলো xy। এখন এই x আর y পাশাপাশি আছে, এই দুটা গুণ করলে হবে xy। x কে স্কয়ার করলাম, y কে স্কয়ার করলাম, টোটাল মিলে এই 6টা কলাম, এই 6টা কলাম থেকে 6টা মান নিয়ে কোরিলেশন দেখাবো। যাক, সবার মানগুলো একটু বসাবেন, সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসবে। কোরিলেশনের মান সর্বোচ্চ পজিটিভ হলে সর্বোচ্চ 1 প্লাস 1, আর যদি নেগেটিভ হয় তাহলে সর্বনিম্ন -1, এর বেশি হতে পারবে না। আর এর মধ্যে দশমিক আকারে থাকতে পারে, যেমন এখানে 0.8787, এই হলো অ্যান্সার। দিস রিলেশন ইজ হায়ার পজিটিভ, 0.5 এর উপরে গেলে হায়ার পজিটিভ, 0.5 এর নিচে থাকলে লোয়ার পজিটিভ, আর যদি নেগেটিভ হয় হায়ার নেগেটিভ লোয়ার নেগেটিভ, এই কথাটা একটু লিখতে হয়। স্যার কোরিলেশনে কি সব সময় কমেন্ট কি দিতে হবে স্যার? না, কমেন্টটা কখনো চাই না, না দিলে কোনো সমস্যা নেই, এখানে দেওয়া জরুরি না।
সাইন নম্বরটা আসছিল 16 সালে, ওই একই অবস্থা, ক্যাপিটাল আর প্রফিট। এই অঙ্কেরটা আসবে আপনার, ক্যাপিটাল হলো এক্স, প্রফিট হলো ওয়াই, সূত্র হলো ওইটাই, এই সূত্র একটাই সূত্র। এই সূত্রে আমাদের মান দরকার 16টা, 6টা মান দরকার। এই 6টা মান কি কি এই বক্সের মধ্যে আমরা পেয়ে যাব। প্রথমেই এন এর মান, তারপরে সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, তারপরে সামেশন এক্স ওয়াই। এই 6টা মান দরকার হবে। এরপরে রিগ্রেশন, রিগ্রেশনে আমাদের 5টা মান দরকার হয়। ঠিক 5টা মান প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকে। 17 এবং 19 সালে আসছিল 5 নম্বর অঙ্কটা খেয়াল করেন। প্রোডাকশন ইন ইউনিট এভারেজ এক্স বারের মান দেওয়া রয়েছে 40 এবং 90, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 12 এবং 10 এই সাইডটা, এবং নিচে একটা দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর মান। তাহলে কয়টা মান হলো? 5টা। রিগ্রেশনে সবসময় 5টা মান দরকার, আর কোরিলেশনে 6টা মান দরকার। তো রিগ্রেশনের মানগুলো ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে, আর কোরিলেশনের মানগুলো ওই যে বক্সের ভিতরে তৈরি করে নিতে হয়, এই যে এরকমভাবে তৈরি করে নিতে হয়। দেখেন আমাদের বলছে এস্টিমেটেড দ্য প্রোডাকশন হোয়েন দ্য ক্যাপিটাল। এখন ক্যাপাসিটি আর প্রোডাকশনে দেওয়া রয়েছে যে প্রোডাকশন ইউনিট ক্যাপাসিটি ইউটিলাইজ 90% ইউটিলাইজ করলে এত 40 ইউনিট উৎপাদন হয় গড় পড়তায়। এখানে বলছে এরকম যে এস্টিমেটেড দ্য প্রোডাকশন, প্রোডাকশন বের করো, অর্থাৎ এক্স এর মান বের করে দেখাও। প্রথমটা এক্স আর নিচেরটা ওয়াই। প্রোডাকশন হচ্ছে এক্স, হোয়েন দ্য ক্যাপাসিটি ইউটিলাইজ ইজ 80%, যখন ওয়াইয়ের মান 80% তখন এক্স এর মান কত। আগে আমাদের রিগ্রেশন 2টা সম্পর্কে জানতে হবে। রিগ্রেশন ইকুয়েশন x1 y y1 x। তো আমরা x1 y প্রথমে লিখবো এই জন্য কারণ আমাদের এক্স এর মান বের করতে বলা হচ্ছে, প্রোডাকশন বের করতে বলা হচ্ছে। লেট ধরে নিলাম প্রোডাকশন হলো এক্স আর ইউটিলাইজ ক্যাপাসিটি ইউটিলাইজ হলো ওয়াই। তো উই নো দ্যাট, আমরা জানি রিগ্রেশন ইকুয়েশন x1y এর সূত্র হলো x মাইনাস এক্স বার সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড এক্স উপরে আর স্ট্যান্ডার্ড ওয়াই নিচেই। এবার ব্র্যাকেটের মধ্যে ওয়াই মাইনাস ওয়াই বার। যদি রিগ্রেশন ইকুয়েশন y1x বলতাম তাহলে এই ওয়াই অপশনটা প্রথমে আসতো আর এই এক্স অপশনটা এই ডাইনে পাশে যাইতো, আর উপরে স্ট্যান্ডার্ড ওয়াই নিচে স্ট্যান্ডার্ড এক্স চলে আসতো, আর এর মান ঠিক থাকতো। এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স হয়ে যাইতো। এই হলো দুটো সমীকরণ। যাক, আমরা যে সমীকরণ বসাচ্ছি হ্যাঁ বলছে যে রিগ্রেশন ইকুয়েশন x1y, যখন এক্স আগে থাকবে প্রথমে থাকবে x1y মানে ওয়াইয়ের উপরে এক্স এর নির্ভরশীলতা, তখন সূত্র হয় এক্স মাইনাস এক্স বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড এক্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ওয়াই, আবার ব্র্যাকেট শুরু ওয়াই মাইনাস ওয়াই বার। আর এইটাই যদি ঘুরে এরকম হতো, এদের নিচে আছে, এই যে নিচে আছে দেখেন 2 নম্বরে, এটা 2 নম্বর সমীকরণ যে রিগ্রেশন ইকুয়েশন y1x, তাহলে ওই একই সূত্র এক্স এর জায়গায় ওয়াই লিখেছি দেখেন, ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু স্ট্যান্ডার্ড ওয়াই উপরে স্ট্যান্ডার্ড এক্স এবার নিচেই, এবার এক্স মাইনাস এক্স বার। ওই 5টা মানই আছে, এক্স এর জায়গায় ওয়াই দখল করেছে আর ওয়াই এর জায়গায় এক্স দখল করেছে। ক্লিয়ার কি না? এই হলো দুটো সমীকরণ। যেহেতু আমাদের প্রোডাকশন বের করতে বলেছে তাহলে 1 নম্বর সমীকরণটাই আগে লিখতে হবে। এবার ওই যে 5টা মান, ওই 5টা মান সব হেয়ারে আগে সাজাই নিলাম, সেখান থেকে সূত্রে পোস্টিং দেওয়া হলো। এখন কাজগুলো আগে করি। এখানে 12কে 10 দিয়ে ভাগ করলাম, তার সাথে 0.6 গুণ করলাম, 0.72 হলো, আর ব্র্যাকেটের ভিতরে ওয়াই মাইনাস 90 আছে, আর এ পাশে এক্স মাইনাস 40 আছে। তাকে এইভাবে ইনটেক অবস্থায় থাকলো, 72 ওয়াইয়ের সাথে গুণ হলো, 0.72 90 সাথে গুণ হলো। এরপরে আসি ব্র্যাকেট উঠাই দিলাম, দিয়ে এই যে 40 এটা ডিজিট 40 ডাইনে পাশে নিয়ে চলে আসলাম, 64 সাথে 40 প্লাস হলো, তো 64 নিজেই মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস করে দেখি 24.80। সমীকরণ 1 নম্বর শেষ। এখন আসেন, এখানে আমরা থামবো না। আমাদের বলেছে যদি ক্যাপাসিটি ইউটিলাইজ 80% হয় তাহলে প্রোডাকশন কত হবে, তাই লিখলাম লাইকলি প্রোডাকশন হোয়েন দ্য ক্যাপাসিটি ইউটিলাইজ 80%। সো এক্স সমান সমান যে মানটা বেরিয়েছিল সমীকরণের ওইটাই লিখে দেব, দিয়ে যেখানে ওয়াই আছে ওই ওয়াইয়ের জায়গায় 80 বসাবো। 80 গুণ করলাম 0.72 সাথে,
তাতে আসলো 57.60 আর ওখান থেকে 24.80 বাদ দেওয়ার পরে থাকে 32.80 তার মানে যদি আমরা এই 80% ক্যাপাসিটি ইউটিলাইজ করি আমাদের প্রোডাকশন হবে 32.80 আচ্ছা আরেকটা প্রশ্ন 2 নম্বরে এস্টিমেটেড দা ক্যাপাসিটি ইউটিলাইজ বের করো তার মানে ওয়ার মান বের করো যখন প্রোডাকশন 50 ইউনিট তাহলে 50 ইউনিট উৎপাদন করতে চাইলে কি পরিমাণ ক্যাপাসিটি ইউটিলাইজ করতে হবে ওয়ার মান বের করতে হবে তাই 2 নম্বর সমীকরণের সাহায্য নিতে হবে আমরা জানি প্রথমে রিগ্রেশন y1x এর সূত্র y minus y bar সমান r into স্ট্যান্ডার্ড y by স্ট্যান্ডার্ড x minus x bar এই যে মানগুলো সাজাই নিলাম পাঁচটা মান ডাইনের পাশে হিয়ারে ওখান থেকে মানগুলো এবার বসাচ্ছি সব বসায় দেখি সমীকরণ বের হলো এখন এই সমীকরণ নিয়ে তো আমরা থেমে থাকবো না আমাদের কাজ ক্যাপাসিটি ইউটিলাইজ বের করতে হবে যখন প্রোডাকশন 50 x এর মান 50 বসাতে হবে এই যে সমীকরণের মধ্যে x আছে x এর মান 50 গুণ করলাম 0.5 এর সাথে হয়ে গেল 25 আর 70 যোগ করলে হবে 95 आंसर হলো 95 তার মানে 95% ক্যাপাসিটি ইউটিলাইজ করলে 50 ইউনিট উৎপাদন করা সম্ভব দেখেন এখানে সব কিন্তু অঙ্ক আসছে যে বোর্ডে 17 18 19 এই 6 নম্বরটা 4 মার্কের অঙ্ক আসছিল ক্যাপিটাল আর প্রফিট ক্যাপিটাল হলো x প্রফিট হলো y এর রিলেশন দেখাতে হবে বলেন এবার স্যার আচ্ছা ওই যে এমনি তুই 4 নম্বর অঙ্কে যেমন ওই যে কোরিলেশন চাইছে ওটা বুঝলাম কিন্তু যে 5 নম্বর অঙ্কে রিগ্রেশন করা লাগবে এটা কিভাবে বুঝবো হ্যাঁ সুন্দর এটা খুব বাস্তব এখন অবশ্যই রিগ্রেশন কথাটা উল্লেখ থাকে কিন্তু এই অঙ্কগুলোতে উল্লেখ নেই না দিয়ে বসে একটা আরেকটার সাথে সম্পর্ক এরকম যে এস্টিমেটেড দা প্রোডাকশন বের করো যখন ইউটিলাইজ হতো তার মানে একজনের সাথে আরেকজনের কিন্তু নির্ভর করতেছে এক ইউটিলাইজের উপরে প্রোডাকশন নির্ভর করে আর প্রোডাকশন উপরে ক্যাপাসিটি ইউটিলাইজ নির্ভর করে এইটা অনুমান করে আমাদের বুঝতে হবে এটা নির্ভরশীল নির্ভরণ আর অঙ্ক এরকম আসছে ম্যাক্সিমাম দেখেন একবার কোরিলেশন দিছে আর একবার রিগ্রেশন দিছে এই যে রিগ্রেশন করলাম 5 নম্বরে 4 নম্বরে কি ছিল কোরিলেশন আবার 6 নম্বরে ওটা 19 সালে আসছে দেখেন এটা কোরিলেশনের দুটো চলক দেয়া থাকে এই চলকের এমনিতে তো সিগমা দেওয়া আছে না হ্যাঁ চলকের মধ্যে মানগুলো কি যেন একটু জয়েন করার জন্য সাউন্ড হলো এখন জয়েন হচ্ছে কি দেখেন তাহলে দুইটা চলকের মান কোরিলেশন বের করতে গেলে 6টা কলাম করতে হবে ওয়ালাইকুম আসসালাম এই বক্সের মধ্যে বের করতে হবে আর যদি রিগ্রেশন বলতো তাহলে x বারের মান স্ট্যান্ডার্ডের মান 5টা মান দেওয়া থাকতো ওই 5টা মান দেওয়া থাকলে বুঝবেন এটা রিগ্রেশন করতে হবে যেমন এই যে 7 নম্বরে দেখেন রিগ্রেশন করতে বলেছে 5টা মান দিয়ে দিয়েছে আর 6 নম্বরে কোরিলেশন করতে বলেছে দুইটা চলক দিয়ে দিয়েছে এই চলকগুলো নিয়ে 6 কলাম করতে হবে 6টা কলাম আমি এখন ঢুকছি 1 নম্বর শুরু করেছি এখন ক্যালকুলেশন অফ কোরিলেশনের জন্য আমরা এই মানগুলো বের করব এখন এই 6টা কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করেছি সূত্রটা লিখে সূত্রে যা মান দরকার সব বের করে নিলাম হিয়ারে সাজাই নিলাম মানগুলো সেই মানগুলো এখানে বসাই ক্যালকুলেশন করে ফলাফল আসছে 0.99611 20 সালে আসছিল রিগ্রেশন এবার 22 সালে আবার রিগ্রেশন আসবে এরকম 5টা মান দেয়া কি আপনি করছেন নাকি স্যার আজকে ফাদ আমরা একটু ক্লাস নিচ্ছি তো ক্লাস শেষ করি আগে মেইন মানে গড় x বার y বার ফাদের পরীক্ষা ভালো হয়েছে এইজন্য খুশিতে খুশিতে দেরি করে আসছে যাক তাহলে এখানে 5টা মান দেওয়া আছে x বার y বার স্ট্যান্ডার্ড x স্ট্যান্ডার্ড y এবং কোরিলেশন দেওয়া রয়েছে ফাইন্ড আউট দ্য লাইকলি সেল দেখেন খেয়াল করেন সেল কিন্তু y এর পজিশনে আছে প্রথম
এক্স আর সেল আছে ওয়াই। এখন বলছে ফাইন্ড আউট দ্য লাইকলি সেল, সেলের মান বের করতে হবে, অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন y1x 2 নম্বর সমীকরণ আগে করতে হবে। হোয়েন অ্যাডভার্টিসমেন্ট বাজেট 10 লাখ, যখন অ্যাডভার্টিসমেন্ট বাজেট 10 লাখ তখন সেল কত? লেট ধরে নিলাম অ্যাডভার্টিসমেন্ট x আর সেল হলো y। তাহলে উই নো দ্যাট, আমরা জানি y এর মান বের করব বলে রিগ্রেশন ইকুয়েশন y1x সূত্র হলো y মাইনাস y বার সমান সমান r ইন্টু স্ট্যান্ডার্ড y বাই স্ট্যান্ডার্ড x মাইনাস x বার। এবার ক্যালকুলেশন করি, হিয়ার এই মানগুলো সব বসায় নিলাম। আর যেটা বের করব ওইটা সামনে থাকে না স্যার, যেমন y বের করার জন্য y1x। হ্যাঁ y1x ঠিক। এখন আসেন এইখানে আমরা যে সমীকরণ বসাইছি এখানে তো 5টা মান দরকার, এই 5টা মান প্রশ্নে দেওয়া থাকবে, ওই 5টা মান এখানে বসাই দিছি হিয়ারে, দিয়ে ক্যালকুলেশন করে সমীকরণ লিখলাম, এই একটা সমীকরণ। এবার ওই আমরা বের করতেছি y এর মান বের করব বলে we find out the likely sale when the advertisement budget 10 লাখ, so y সমান সমান 6x প্লাস 4 লাখ। তো 6x, x এর মান তো 10, 10 আর 6 গুণ করলে হবে 60, 60 আর 60 64, অর্থাৎ 64 লাখ। অ্যান্সার হয়ে গেল y সমান সমান 64। এই 20 সালে 4 মার্কের অঙ্ক আসছিল রিগ্রেশন, আবার 10 মার্কের অঙ্ক আসছিল রিগ্রেশন। একই সাথে একই জায়গার থেকে একই ফরম্যাট থেকে দুইটা প্রশ্ন হয়েছে 20 সালে। আপনারা 22 সাল পরীক্ষা দিবেন, তাহলে এই রিগ্রেশন থেকে অঙ্ক আসবে, আসলে পারবে। দেখেন এইমাত্র আমরা ক্যাপাসিটি ইউটিলাইজ একটা অঙ্ক করলাম না, এই উপরে 5 নম্বর অঙ্ক না 6 নম্বর অঙ্ক, সেম ওই অঙ্কটাই কিন্তু 20 সালে আসছে। হ্যাঁ ঠিক। তাহলে পরে এগুলো পারা যাবে, 3 নম্বর ফরম্যাটে অঙ্ক যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ এটা পারবে তো? জি স্যার পারবো ইনশাআল্লাহ। ক্যাপাসিটি ইউটিলাইজ এই 5 নম্বর অঙ্ক, এটা 19 সালে 17 সালে আসছে, আবার এই 7 নম্বর অঙ্ক, এই 8 নম্বর অঙ্কটা 20 সালে আসছে। এখন যদি মনে করো এখান থেকে কোন কোন ফরম্যাট ইম্পর্টেন্ট? 1 আর 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোন অঙ্ক বললেন কোনটা করতে দিতে হবে? ইম্পর্টেন্ট বেশি না স্যার ফরম্যাট? ফরম্যাট 5 এ যাবে, মানে ফরম্যাট 1 আর 2 থেকে আসবে না স্যার? হ্যাঁ 1 আর 2 থেকে ম্যাক্সিমাম আসে সব। তার থিওরি কি দুইটা দুইটা করে থাকবে? নাও থাকতে পারে, একটা থাকতে পারে হয়তো। স্যার চ্যাপ্টার 1 থেকে 10 নম্বর 10 মার্কের অঙ্ক আসতে পারে, বা রিগ্রেশন এই কোরিলেশন এগুলো কি 10 মার্কের দিবে নাকি 4 মার্কের দিবে? এখানে প্রশ্ন এক এক সময় এক এক রকম করছে, 10 মার্ক 4 মার্ক তো অবশ্যই থাকবে। তা আমরা এইমাত্র যে অঙ্কটা করলাম 2 নম্বর ফরম্যাটের শেষের দিকে যে 8 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু 10 মার্কের অঙ্ক, 20 সালে আসছিল। আবার 7 নম্বর অঙ্কটা 4 মার্কের অঙ্ক, এটা কিন্তু 20 সালে আসছিল। তার মানে 20 সালে দুটো প্রশ্ন হয়েছে, বি পার্টে হয়েছে 4 মার্কের এই অঙ্কটা, আবার সি পার্টে হয়েছে এই অঙ্কটা। তাহলে আপনাদের এরকম আসতে পারে না? যেখান থেকে আসুক অ্যানসার করার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে এখন। তাহলে প্রথম অধ্যায়ে দুইটা ফরম্যাট করলে ভালো করে করলে হবে না স্যার? 3 নম্বর ফরম্যাট মনে আছে কন্ট্রিবিউশন কিভাবে করতে হয়? জি স্যার মনে নেই মনে হয়। দেখেন প্রথম রেঞ্জ হলো এখানে 1 লক্ষ আর 1,40,000, এর ভিতরে ডিফারেন্স কত? 40,000। এই 40,000 এটা আমরা কিভাবে বসাবো? এই দুটো কলামে বসাবো। তাহলে প্রথম কলামে বসালাম 1 লাখ, তারপরে 40,000কে 2 দিয়ে ভাগ করলে হয়েছে 20,000, 20,000 আর এই 1 লাখ যোগ করলে হবে 1,20,000, আর 1,20,000 সাথে আবার 20 যোগ করলে 3 নম্বর কলামে 1,40,000। 2 দিয়ে ভাগ করেছিলাম কেন? প্রথম কলামের পরে যে কয়টা কলাম খালি থাকবে তত দিয়ে ভাগ করতে হবে, তাই 2 দিয়ে ভাগ করেছিলাম, বুঝলেন? আচ্ছা এবার আসেন, এখানে আমাদের কস্ট দেওয়া রয়েছে প্রথম কলামে 6 লাখ, 4 লাখ, 10 লাখ,
এইগুলো লিখলাম। ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্স থাকে, তাই সবার ঘরে প্রত্যেকের ঘরে 4 লাখ লিখে রাখছিলাম। কিন্তু ভেরিয়েবল কস্ট তো সবার সমান থাকে না, এই জন্য ভেরিয়েবল কস্টকে পার ইউনিটে রূপান্তর করলাম। এই 6 লক্ষ টাকারই 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 6 টাকা। 6 টাকা পার ইউনিট, এটার বৈশিষ্ট্য প্রত্যেক লেভেলে 6 টাকায় থাকবে। 6 টাকা 6 টাকা 6 টাকা। এই 6 টাকা দিয়ে 1,40,000 গুণ করলে 8,40,000 হয়। এই 6 টাকা দিয়ে 1,20,000 সাথে গুণ করলে 7,20,000 হয়। বাস, এখন ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এগুলো যোগ করে টোটাল কস্ট পেয়ে গেলাম। আর এদিকে ভেরিয়েবল কস্ট একটা পাইলাম, আরেকটা পাইলাম না, আরেকটা কি আছে? ফিক্সড। তাহলে ফিক্সড কস্ট 4 লক্ষ করে 1 লক্ষ দিয়ে ভাগ করলে 4 টাকা, 4 লক্ষ করে 1,20,000 ইউনিট দিয়ে ভাগ করলে 3 টাকা 33 পয়সা, 4 লক্ষ টাকারে 1,40,000 দিয়ে ভাগ করলে 2 টাকা 86 পয়সা। বাস, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট পার ইউনিট যোগ করে নিলাম। ইউনিট প্রতি ব্যয় পার ইউনিট কস্ট যোগ হলো, টোটাল কস্ট যোগ হলো, ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ হয়ে গেল। এখন বলছে যদি 1,10,000 ইউনিট উৎপাদন করে 25 টাকা করে বিক্রি করা হয়, তাহলে পার ইউনিট সেল কত হবে? কন্ট্রিবিউশন প্রফিট কত হবে? কন্ট্রিবিউশন সিস্টেমে প্রফিট বের করতেছি। সেল 1,10,000 গুণন 25 টাকা, 27,50,000। এরপরে ভেরিয়েবল কস্ট 1,10,000 গুণন 6 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট সবার জন্য 4 লাখ, বাদ দিলে থাকে নেট প্রফিট, ইনকাম শেষ। কি বুঝতে পারছেন? এর অঙ্ক আসলে তো পারবে, তাই না? আচ্ছা স্যার, এখানে মানে 1,40,000 দেওয়া আছে, 1 লাখ দেওয়া আছে স্যার, 1,20,000 কিভাবে বের করবো? মানে সবসময় কি 20,000 দিয়ে করতে হবে? 1,40,000 থেকে 1 লাখ বাদ দিয়ে 40,000 হলো, ওই 40,000কে 2 দিয়ে ভাগ করলাম নিচেই, তাই 20,000 ইউনিট পাওয়া গেছে। সেই 20,000 ইউনিট ওই 1 লাখের সাথে যোগ করলে 1,20,000 ইউনিট হয়। আচ্ছা দেখেন, প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড, এই 5 নম্বরে এই যে আইটেমগুলো আছে 6টা আইটেম, কোন আইটেমটা ভেরিয়েবল, কোন আইটেমটা ফিক্সড আর কোনটা মিক্সড, এটা বের করতে বলেছিল। মনে আছে এটা কিভাবে বের করতে হয়? ভুলে গেছেন নাকি? আবার ভিডিও দেখতে হবে স্যার। প্রথমে নিচের যে দুইটা, এই দুইটা তো ফিক্সড জেনুইন, এই দুটো তো ঝামেলা নেই। আর এই সাইডটা নিয়ে আমরা দেখব যদি ভেরিয়েবল কস্ট সমান হয়, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সকলে কি 7টা ক্লাস হবে? হ্যাঁ 6:30-এ। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান হলে ফিক্সড কস্ট থাকবে না, সেখানে দেখবেন যে ভেরিয়েবল কস্ট জেনুইন ভেরিয়েবল কস্ট চলে আসবে।